প্রিয় শিক্ষার্থী, এখন আমরা সমাধান করব একটি ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম এবং প্রবাহ চিত্র। তবে এই অ্যালগরিদম নির্ণয় করার আগে ধনাত্মক সংখ্যা কোনগুলো এবং ঋণাত্মক সংখ্যা কোনগুলো এগুলো আমাদের জানতে হবে। শূন্য থেকে যত বড় সংখ্যা থাক না কেন 100, 200 এগুলোকে বলা হয় ধনাত্মক সংখ্যা। আর যখন কোনো সংখ্যার আগে মনে করো 100, এই সংখ্যার আগে যখন মাইনাস চিহ্ন বসবে তখন সেটাকে বলা হয় ঋণাত্মক সংখ্যা। তাহলে ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা আশা করি তোমরা বুঝে গেছো। তার মানে যদি কোনো চিহ্নর আগে মাইনাস চিহ্ন না থাকে তাহলে সেটা হবে ধনাত্মক সংখ্যা, আর যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে অবশ্যই সেটা কী হবে, ঋণাত্মক সংখ্যা। তাহলে চলো আমরা অ্যালগরিদম শুরু করি। তাহলে অ্যালগরিদমের প্রথমে কি করতে হবে, শুরু করতে হবে। তাই 1 নম্বর ধাপে স্টার্ট দিয়ে আমরা শুরু করলাম। তারপরে আসো আমাদের ইনপুট নিতে হবে। তাহলে কি ইনপুট কী নিব, আমরা সংখ্যা নিব না? তাহলে কি এক এক সময় আমরা এক এক রকম সংখ্যা নিব। তাই আমরা কি ইনপুট হিসাবে এ থেকে জেডের মধ্যে যে কোনো একটা চলক নিব। ধরে নাও আমি একটা এন ইনপুট নিলাম। তাহলে আমি যদি 0 এই সংখ্যাটাকে আমরা চিন্তা করি যে এটা ধনাত্মক হবে না ঋণাত্মক হবে, তখন এনের মানটা হয়ে যাবে কি 0। আবার যদি আমি 2 নিই তখন এনের মান কি হবে, 2 হবে। আবার যদি আমি -5 নিই তখন এনের মানটা কি হবে, এনের মানটা 5 -5 হয়ে যাবে। তাহলে আশা করি ইনপুট বিষয়টা বুঝতে পেরেছ। তাহলে আমরা কি নিব, ইনপুট এন নিলাম। যখন আমাদের যা প্রয়োজন, যে ব্যবহার করবে সে যা নিবে সেটাই হবে কি এনের মান। তাহলে এবারে চলে আসো 3 নম্বর ধাপ, এটি সবচাইতে গুরুত্বপূর্ণ। তাহলে কি আমাদের এই যে এনের মানটা অবশ্যই কি হতে হবে, এই 0-এর সমান হতে হবে অথবা 0 থেকে বড় হতে হবে। আবারও বলতেছি, এনের মানটা মানে যে মানটা আমরা ইনপুট নিব সেই মানটা অবশ্যই 0 থেকে কি হবে, বড় হবে অথবা 0-র সমান হতে হবে। যদি তাই হয় তাহলে কি কন্ডিশন সত্য, মানে এই সত্যটা কি হবে, সত্য হয়ে যাবে। তাহলে এই সূত্রটা কি হবে, সত্য হয়ে যাবে। আর যদি সত্য হয় তাহলে কি হবে, সেটা ধনাত্মক সংখ্যা হবে। তো আমরা জানি ধনাত্মক সংখ্যার ইংলিশ হলো পজিটিভ নাম্বার। তাহলে তখন প্রিন্ট করবে পজিটিভ নাম্বার। আর যদি সত্য না হয় তাহলে কি নো হয়ে যাবে, তখন প্রিন্ট করবে নেগেটিভ নাম্বার। তারপরে আমাদের প্রোগ্রামটা এন্ড হয়ে যাবে। তাহলে আমরা চলো একটু দেখি হয় কি না। তো এবারে মনে করো আমি এনের মান নিলাম 2। তাহলে দেখো তো এনের মান 2, তাহলে যেখানে এন রয়েছে সেখানে আমি 2 বসালাম। তারপরে লেস দেন ইকুয়াল আমরা একটু এই জায়গায় লিখি। তাহলে এনের মানটা কি 2, তারপরে কি লেস দেন ইকুয়াল 0। তাহলে দেখো তো এই 2 কি 0 থেকে বড় না, তার মানে কি অবশ্যই সত্য। যদি সত্য হয় তাহলে কি প্রিন্ট করবে পজিটিভ নাম্বার। তাহলে 2টা কি পজিটিভ নাম্বার। এইবার আসো দেখো, যদি আমরা এরকম এনের মান নিব 0, তাহলে যদি 0 নিই, 0 লেস দেন ইকুয়াল 0, তাহলে আমি এখানে এনের মান কত নিয়েছি, 0। তাহলে 0 কি 0-র সমান, তাহলে হ্যাঁ সমান। তাহলে এই 0টা কি হয়ে যাবে, তখন পজিটিভ নাম্বার হয়ে যাবে। এইবার আসো আরও একটা দেখি, যেমন -2 নিলাম লেস দেন ইকুয়াল 0। মাইনাস মানে কি সবসময় 0 থেকে সেটা ছোট হয়। তার মানে দেখো তো এই -2 কি 0-র থেকে বড় হয় না। কারণটা হলো কি, তোমার কাছে যদি কেউ 100 টাকা, তোমার কাছে মনে করো 0 টাকা, তার মানে কোনো কিছু নাই, কিন্তু তুমি কারো কাছ থেকে ধার নিয়েছো 100 টাকা, তার মানে কি তুমি মাইনাস হয়ে আসো। তাহলে কি 0 টাকা আছে কিন্তু তোমার কাছ থেকে কেউ টাকা পায় না, তার মানে কি তখন তুমি একদম ঋণ মুক্ত। আর যখনই তোমার কাছ থেকে কেউ পাবে তার মানে কি তুমি যখন ইনকাম করবা সেখান থেকে মাইনাস হয়ে যাবে 100 টাকা। অথবা দেখো এর ভালো উদাহরণ হতে পারে, তুমি মোবাইলে যখন টাকা ধার নিবা, তাহলে তুমি যখন রিচার্জ করবা সঙ্গে সঙ্গে কি সেই টাকাটা কেটে নেয় না, তার মানে কি আগে থেকেই তোমার কি মাইনাস হয়েছিল। আর যখনই তুমি টাকাটা রিচার্জ করবা সঙ্গে সঙ্গে আগে ওই মাইনাসটা পূরণ হবে, তার মানে ঋণটা পূরণ হবে, তারপরে বাকি টাকা অ্যামাউন্ট থাকবে। তাহলে আমরা এত কিছু বোঝার চেষ্টা করব না। যদি কোনো চিহ্নর আগে মাইনাস চিহ্ন থাকে সেই সংখ্যাটা অবশ্যই 0 থেকে ছোট, এটা আমরা
খেয়াল রাখবো, এতটুকু খেয়াল রাখলেই হবে। আবারও বলতেছি, যদি কোনো সংখ্যা আগে মাইনাস চিহ্ন থাকে, সেটা যত বড় সংখ্যাই হোক না কেন, 1000-এর আগেও যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে অবশ্যই সেটা কি শূন্য থেকে ছোট। তাহলে দেখো তো এখানে আমরা কন্ডিশনে কি বলছিলাম, শূন্য থেকে অবশ্যই বড় হতে হবে অথবা শূন্যর সমান হতে হবে, কিন্তু তা না হয়ে কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে। তার মানে তখন কি এই কন্ডিশনটা কি হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে না? আর যখনই মিথ্যা হবে তখন প্রিন্ট করবে কি নেগেটিভ নাম্বার। তার মানে ঋণাত্মক সংখ্যার ইংলিশ হলো নেগেটিভ নাম্বার। তাহলে দেখো আমরা পজিটিভ নাম্বার এবং নেগেটিভ নাম্বার দুটোই বের করতে পারলাম এই একটা সূত্র দিয়ে। তারপরে প্রোগ্রামটা আমাদের অ্যালগোরিদম কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তারপরে আমরা ইন্ড লিখে দিব, তাহলে আমাদের অ্যালগোরিদমটা হয়ে যাবে। এইবার আসো প্রবাহ চিত্র। তাহলে প্রবাহ চিত্র প্রথমে কি করতে হয়, শুরু করতে হয়। আর এই শুরুটা কোন চিত্রের ভিতর লিখতে হয়, উপবৃত্তর ভিতরে। তাই আমরা এইভাবে উপবৃত্ত দাগালাম, এর ভিতরে স্টার্ট লিখে শুরু করলাম। এরপরে কি 2 নম্বরে কি রয়েছে, ইনপুট এন। তাহলে ইনপুট লেখার জন্য কি লাগে, ইনপুট লেখার জন্য সামান্তরিক চিত্র ব্যবহার করতে হয়। তাই সামান্তরিক চিত্র আঁকালাম, এর ভিতরে 2 নম্বরে কি আছে, ইনপুট এন, তাই ইনপুট এন দিয়ে দিলাম। 3 নম্বর দেখো তো এটা কি কন্ডিশন বা সত্য বা লজিক না, অবশ্যই লজিক। তাহলে যদি লজিক হয় তার জন্য কি ব্যবহার করতে হয়, তাহলে লজিকের জন্য সব সময় ব্যবহার করতে হয় রম্বস। তাহলে আসো আমরা এই 3 নম্বরের ভিতরে যা আছে এইটা আমরা রম্বসের ভিতর লিখে দিব। তাহলে 3 নম্বর যে সূত্রটা, ইফ না দিলেও হবে, যদি তোমরা চাও দিতে পারবা, কোনো সমস্যা নাই। তাহলে আমরা এই সূত্রটা আমরা রম্বসের ভিতর দিয়ে দিব। তাহলে তোমরা চাইলে ইফ দিতে পারো, তাহলে এখানে ইফ লিখবা, তারপরে কি এন গ্রেটার দেন ইকুয়াল 0 লিখবা। তাহলে এখন এটার কি দুইটা অ্যান্সার হবে না, একটা হয় ইয়েস অথবা নো। যদি ইয়েস হয় প্রিন্ট করবে পজিটিভ নাম্বার, আর যদি নো হয় প্রিন্ট করবে নেগেটিভ নাম্বার। তাহলে ইয়েস, তাহলে প্রিন্ট করবে কি পজিটিভ নাম্বার, তাহলে এইভাবে পজিটিভ নাম্বার। যদি নো হয় প্রিন্ট করবে কি নেগেটিভ নাম্বার। তাহলে দেখো এই প্রিন্ট পজিটিভ নাম্বার, তাহলে কোনো কিছু প্রিন্ট করার জন্য অবশ্যই ব্যবহার করা হয় কি সামান্তরিক। তাই সামান্তরিকের ভিতর প্রিন্ট পজিটিভ নাম্বার। যখনই আবার কি প্রিন্ট করার জন্য কি ব্যবহার করা হয়, সামান্তরিক। তাই সামান্তরিকের ভিতর নেগেটিভ নাম্বার। তার মানে যখন ইয়েস হবে প্রিন্ট করবে পজিটিভ নাম্বার, আর এই কন্ডিশন নো হয়ে গেলে প্রিন্ট করবে নেগেটিভ নাম্বার। তারপরে আমাদের কি করতে হবে, এই দুটাকে সংযুক্ত করে দিতে হবে। তাহলে আমরা জানি সংযুক্ত করার জন্য কি ব্যবহার করা হয়, বৃত্ত ব্যবহার করা হয়। তাই এই বৃত্তর সাথে আমাদের এই প্রিন্ট আর এই প্রিন্ট, এই দুইটা কি করা হলো, সংযুক্ত করে দেওয়া হলো। তারপরে এখান থেকে আমরা প্রোগ্রামটাকে বা এই প্রবাহ চিত্রকে শেষ করে দেব। আর শেষ করার জন্য কি লিখতে হয়, উপবৃত্ত এই চিত্র আঁকাতে হয়। আর 4 নম্বর ধাপে কি আছে, ইন্ড। তাহলে এই উপবৃত্তের ভিতরে ইন্ড দিয়ে লিখে দেব, তাহলে আমাদের এই প্রবাহ চিত্রটি হয়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো করে দেখবা, দেখলে বুঝতে পারবা। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবা। ধন্যবাদ।